হুম। সালটা ১৯৪৬। মানে ভারতের স্বাধীনতা তখন একেবারে দোরগোড়ায়। চারদিকে ক্ষমতা হস্তান্তরের একটা কি বলে চূড়ান্ত প্রস্তুতি চলছে। হ্যাঁ, আর রাজনৈতিক বাতাবরণ তখন রীতিমতো ফুটছে বললেই চলে। একদম ঠিক সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারে যখন একজন তপশিলি নেতা মন্ত্রী হিসেবে যোগ দিলেন, তখন তাকে আটকাতে বা কালিমালিপ্ত করতে খোদ মহাত্মা গান্ধী আর কংগ্রেস যা করেছিল, মানে সেটা জানলে রীতিমতো চমকে উঠতে হয়। সত্যি, মানে ইতিহাসের এই দিকটা নিয়ে সচরাচর খুব একটা কথা হয় না। ঠিক। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছি, যা প্রচলিত ইতিহাসের অনেক চেনা ছক, মানে চেনা বয়ানকে ভেঙে দেয়। হ্যাঁ, আর তৎকালীন সমাজ ও রাজনীতির আসল রূপটা বুঝতে গেলে এর চেয়ে বড় দলিল আর কিছু হতে পারে না। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল জগদীশচন্দ্র মণ্ডলের লেখা একটা বই। আচ্ছা। বইটার নাম তথ্য মহাপ্রাণ যোগেন্দ্রনাথ, দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা ১৩১ থেকে ১৩৩। তো এখানে করিমগঞ্জে আসাম প্রাদেশিক তফসিলি ফেডারেশনের এক অধিবেশনে সভাপতি হিসাবে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল একটা ভাষণ দিয়েছিলেন। ঐতিহাসিক একটা ভাষণ। একদম, এবং আপনি শুনলে অবাক হবেন, ভাষণটা ছিল টানা ২.৫ ঘণ্টা ব্যাপী। ২.৫ ঘন্টার ভাষণ? ও আচ্ছা, তার মানে এটা তো কোনো সাধারণ বিবৃতি ছিল না। একেবারেই না। আমি যখন এই নথিটা দেখছিলাম, আমার বারবার মনে হচ্ছিল, মানে সেকালের বাঘা বাঘা নেতা, এমনকি স্বয়ং গান্ধীজিকে এভাবে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো, কতটা নৈতিক জোর আর সাহস থাকলে এটা সম্ভব, তাই না? সাহস তো বটে, তবে তার চেয়েও বড় কথা হলো আহ, এই ভাষণটি শুধু কোনো রাজনৈতিক বক্তৃতা ছিল না। এটা ছিল তৎকালীন ৮ কোটি তফসিলি মানুষের বঞ্চনা আর তাদের অধিকার আদায়ের এক আপসীন সংগ্রামের দলিল। হ্যাঁ, মানে তিনি একেবারে মূলে আঘাত করেছিলেন। ঠিক। যোগেন্দ্রনাথ মণ্ডল এখানে বুঝিয়ে দিয়েছিলেন যে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের চলে যাওয়া নয়, স্বাধীনতা মানে সমাজের নিচু তলার মানুষের প্রকৃত ক্ষমতায়ন। দারুণ একটা পয়েন্ট। আচ্ছা, এবার মূল ঘটনাটায় আসা যাক। শুরুতেই সবচেয়ে বড় চমকটা আসে যখন যোগেন্দ্রনাথ মণ্ডল অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন। হ্যাঁ, ১৯৪৬ সালের সেই ঘটনা। মানে মুসলিম লীগের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি যখন সরকারে যাচ্ছেন, তখন কংগ্রেসের দিক থেকে অদ্ভুত এক প্রচার শুরু হলো। প্রচার করা হলো যে যোগেন্দ্রনাথ মণ্ডল নাকি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে গেছেন। হ্যাঁ, বিষয়টা ভাবলেও অবাক লাগে। মানে আমি বিষয়টা ঠিক হজম করতে পারছি না। একজন নেতা এক দলের হয়ে মনোনীত হলেন, আর সাথে সাথে তার ধর্ম নিয়েই এমন অদ্ভুত একটা গুজব রটিয়ে দেওয়া হলো। এর পেছনে আসলে কি যুক্তি থাকতে পারে? আসলে এই জায়গাটা একটু তলিয়ে দেখা দরকার। মানে রাজনীতিতে যখন প্রতিপক্ষকে যুক্তির মাধ্যমে হারানো সম্ভব হয় না, তখন তার আইডেন্টিটি বা আত্মপরিচয় নিয়ে আক্রমণ করাটা একটা খুব পুরনো কৌশল। আচ্ছা, মানে চরিত্র হননের একটা চেষ্টা। অনেকটা তাই। কংগ্রেস ঠিক সেটাই করেছিল। মণ্ডল যেহেতু মুসলিম লীগের কোটায় সরকারে গেছেন, তাই সাধারণ মানুষের কাছে, মানে বিশেষ করে বর্ণ হিন্দুদের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তোলার জন্যই এই ধর্মান্তরের গুজবটা ছড়ানো হয়েছিল। হুম, একটা মনস্তাত্ত্বিক খেলা বলতে পারেন। একদম, সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু আমার তো মনে হয় এই চালটা সাংঘাতিক বুমেরাং হয়েছিল। হ্যাঁ, খুবই বাজেভাবে। কারণ নথিতে মণ্ডলের যে জবাবটা দেওয়া আছে তা ভীষণ তীক্ষ্ণ। মানে আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। বিষয়টা অনেকটা এমন যে কেউ এক দলের হয়ে খেলতে নামলো, আর বিপক্ষ দল হঠাৎ তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলে বসল। ঠিক, একদম নিখুঁত উপমা দিয়েছেন। তিনি তো কংগ্রেসের এই ভণ্ডামিকে সরাসরি নিশানা করেছিলেন, তাই না? হ্যাঁ, তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, কংগ্রেস যখন মিস্টার আসফ আলী এবং মৌলানা আজাদকে মনোনীত করে, যারা পরিচয় মুসলমান, তখন কি তারা হিন্দু হয়ে যান? ঠিক, মানে অসাধারণ একটা যুক্তি। হ্যাঁ, কংগ্রেস তো মূলত বর্ণ হিন্দুদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান ছিল। তা সত্ত্বেও এই দুই মুসলিম নেতাকে যখন তারা বেছে নেয়, তখন তো তাদের ধর্ম পরিবর্তন হয়ে যায় না? একদমই না। তাহলে মণ্ডলের ক্ষেত্রে এই অদ্ভুত দাবি কেন উঠবে? মণ্ডল শুধু একটা গুজবের জবাব দিচ্ছিলেন না, তিনি আসলে কংগ্রেসের এই, মানে সর্বভারতীয় প্রতিষ্ঠান হওয়ার দাবিটাকে চ্যালেঞ্জ করছিলেন। অর্থাৎ নিয়মটা নিজেদের সুবিধামতো বদলানো যাবে না। ঠিক তাই। কংগ্রেস যদি সত্যিই সর্বভারতীয় হয় আর তারা যদি মুসলিম নেতাদের মনোনীত করতে পারে, তাহলে মুসলিম লীগ কেন একজন তফসিলি নেতাকে মনোনীত করতে পারবে না? হ্যাঁ,
পরিচয়ের রাজনীতিকে কিভাবে ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছিল মণ্ডল সেটাই মানুষের সামনে উন্মোচিত করেছিলেন। একদম। তিনি দেখিয়েছিলেন যে এর পেছনে কোনো আদর্শ নেই, আছে শুধু ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটা মরিয়া চেষ্টা। আর যখনই সেই ক্ষমতা হাতছাড়া হওয়ার উপক্রম হচ্ছে তখনই তারা এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। ঠিক। আর এই যে ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়, এর থেকেই সম্ভবত পরের ধাক্কাটা আসে, এবং এবার সেই ধাক্কাটা দেন স্বয়ং মহাত্মা গান্ধী। হ্যাঁ, এই জায়গাটাতেই আসল চমক। নথি বলছে গান্ধীজি মণ্ডলের এই অন্তর্বর্তীকালীন সরকারে আসাকে মিস্টার জিন্নাহের একটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছিলেন। হ্যাঁ, ষড়যন্ত্র। একটু থামুন, মানে গান্ধীজি তো সারা জীবন হরিজন বা পিছিয়ে পড়া মানুষদের অধিকারের কথা বলে এসেছেন, তাদের নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, তা তো বটে। তাহলে একজন তফশিলি নেতা ক্ষমতার কেন্দ্রে গেলে তিনি সেটাকে ষড়যন্ত্র কেন বলবেন? এটা কি একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না? আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও এর ভেতরেই তৎকালীন রাজনীতির সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে আছে। কি রকম? আসলে গান্ধীজি বা কংগ্রেস পিছিয়ে পড়া মানুষদের উন্নতি চাইতেন ঠিকই, কিন্তু তারা চাইতেন সেই উন্নতিটা তাদের নিজেদের শর্তে হোক। ও আচ্ছা, মানে তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকুক। একদম। নিজেদের বলয়ের মধ্যে থাকুক। যখনই প্রান্তিক সমাজের কেউ সেই বলয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার সুযোগ পান, তখন মূলধারার ক্ষমতাবানরা ভয় পেয়ে যান। কারণ স্বাধীন কণ্ঠস্বরকে তো তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমি তোমাকে অধিকার দেব, কিন্তু তুমি নিজের জোরে সেটা নিতে পারবে না, আমার দয়া হিসেবে নিতে হবে। হ্যাঁ, একটা প্যাট্রোনেজ বা রাজনৈতিক অভিভাবকত্ব। আর মণ্ডল এর জবাবটাও দিয়েছিলেন খুব সোজাসাপটাভাবে। তিনি কংগ্রেসের মনোনীত তফসিলি প্রতিনিধি মিস্টার জগজীবন রামকে সরাসরি শো বয় হিসেবে উল্লেখ করেছিলেন। শো বয় শব্দটা তো মারাত্মক। হ্যাঁ, মানে প্রদর্শনীর বস্তু। তার মানে দাঁড়াচ্ছে কংগ্রেস যখন নিজেদের পছন্দের কাউকে ক্ষমতার চেয়ারে বসাচ্ছে, যে হয়তো তাদের কথার বাইরে গিয়ে নিজের সম্প্রদায়ের জন্য কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না, তখন সেটা একদম ঠিক আছে। হ্যাঁ, তখন সেটা ন্যায্য। কিন্তু জিন্না যখন ৮ কোটি তফসিলি জাতির প্রকৃত প্রতিনিধিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন, তখনই সেটা ষড়যন্ত্র হয়ে গেল। এই বিশ্লেষণটাই মণ্ডল করেছিলেন। তিনি আসলে মহাত্মা গান্ধীর মহানুভবতার স্বরূপ নিয়েই একটা মৌলিক প্রশ্ন তুলেছিলেন। যখন ক্ষমতা নিজেদের হাতে থাকে তখন সব ঠিক, কিন্তু ক্ষমতা যখন স্বাধীন কারো হাতে যায় তখনই সেটাকে ষড়যন্ত্র বলে দাগিয়ে দেওয়া হয়। দারুণ বলেছেন। তার মানে এখানে লড়াইটা শুধু একটা পদের নয়, লড়াইটা হলো প্রতিনিধিত্বের ধরনের। একদম। কে কার প্রতিনিধিত্ব করছে আর কতটা স্বাধীনভাবে করছে। কিন্তু এই যে মূলধারার রাজনীতি আর প্রান্তিক মানুষের স্বাধীন কণ্ঠস্বরের মধ্যে এত বড় একটা দেয়াল, এটা তো আর একদিনে তৈরি হয়নি। মানে এই শিকড় তো সমাজের অনেক গভীরে প্রথিত ছিল। হ্যাঁ, হাজার হাজার বছরের পুরনো শিকড়। নথির পরের অংশে মণ্ডল ঠিক সেই জায়গাতেই আঘাত করেছেন, এবং এমন একটা জায়গায় আঘাত করেছেন যা তখনকার দিনে ভাবাই যেত না। তিনি গান্ধীজির স্বপ্নের আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, মানে রামরাজ্যের তীব্র সমালোচনা করেছেন। হ্যাঁ, এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। রামরাজ্য শব্দটাকে সমাজে একটা আদর্শ, ইউটোপিয়া বা নিখুঁত শাসন ব্যবস্থা হিসেবে তুলে ধরা হয়। কিন্তু মণ্ডল তো সম্পূর্ণ উল্টো কথা বলছেন। ঠিক। তিনি শাস্ত্রের উদাহরণ টেনে দেখাচ্ছেন যে এই সমাজ ব্যবস্থা নিচুতলার মানুষের জন্য আসলে একটা চরম শোষণের হাতিয়ার। মানে একটা ডিস্টোপিয়া। তিনি তো রামায়ণের সেই সম্ভুকবধের উল্লেখ করেছেন, তাই না? হ্যাঁ, রামচন্দ্রের গুরু বশিষ্ঠদেবের বিধানে এক শূদ্রের ছেলে শম্ভুক তার ব্রহ্মার আরাধনা করার অধিকার ছিল না বলে রামচন্দ্র তাকে হত্যা করেছিলেন। শুধুমাত্র আরাধনা করার অপরাধে? হ্যাঁ, মণ্ডল সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এটাই কি গান্ধীজির রামরাজ্যের নমুনা? আচ্ছা, এতটা চরম একটা উদাহরণ তিনি কেন টানলেন? মানে রামরাজ্য তো একটা রূপক হিসেবে ব্যবহার করা হতো, সেটাকে এভাবে আক্ষরিক অর্থে আক্রমণ করার কারণ কি ছিল? কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন যে তফশিলিদের এই বঞ্চনা কোনো সাময়িক রাজনৈতিক ঘটনা নয়, এর ভিত্তিটা লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ধর্ম আর সমাজ কাঠামোর মধ্যে। বুঝতে পারছি। মানে যে দর্শনের উপর ভিত্তি করে তথাকথিত রামরাজ্য প্রতিষ্ঠিত, সেখানে জন্মগতভাবেই একটা বড় অংশের মানুষের কোনো অধিকার নেই। মণ্ডল এই প্রাচীন বয়ানটাকেই ভেঙে দিতে চেয়েছিলেন। নথিতে তিনি ভারতের দক্ষিণাংশের কথা উল্লেখ করে এই নির্যাতনের চিত্রটা আরও স্পষ্ট করেছেন। হ্যাঁ,
সেখানে তপশিলীদের অবস্থার কথা বলেছেন। বলেছেন যে মন্দিরের দ্বার তাদের জন্য চিরদিনের জন্য বন্ধ। শাস্ত্র আলোচনা তো দূরের কথা, শাস্ত্রের বচন শুনলেও শাস্তির বিধান রয়েছে। এবং শুধু মন্দির বা শাস্ত্র নয়, দৈনন্দিন জীবনের প্রতিটা পদে এই বৈষম্য ছিল। রাস্তা, ঘাট, পুকুর, বাজার, এমনকি স্কুল পর্যন্ত সবকিছুই পৃথক। সমাজ আক্ষরিক অর্থেই দুটো আলাদা পৃথিবীতে বিভক্ত ছিল। একদম। আর এই চরম পৃথকীকরণের বাস্তবতা থেকেই মণ্ডলের সবচেয়ে বড় রাজনৈতিক দাবিটা উঠে আসে। হ্যাঁ, তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে সামাজিকভাবে যখন সবকিছুই পৃথক রাখা হয়েছে, জল, রাস্তা, মন্দির, তখন নির্বাচনের বেলায় কেন তাদের একসাথে থাকার কথা বলা হচ্ছে? ঠিক। তার দাবি ছিল খুব সোজা। যখন সামাজিকভাবে আমাদের আলাদা করে রেখেছেন, তখন নির্বাচনটাও আমাদের জন্য পৃথক করে দিন। এই যুক্তিটা খণ্ডন করা তখনকার দিনে প্রায় অসম্ভব ছিল, কারণ তিনি সমাজের বাস্তব চিত্রটা আয়নার মতো তুলে ধরেছিলেন। যৌথ নির্বাচন হলে তপশিলীদের স্বাধীন কণ্ঠস্বর কখনোই শাসনতন্ত্রে পৌঁছতে পারত না। কারণ বর্ণ হিন্দুদের সংখ্যাধিক্যের জন্য জগজীবন রামের মতো কাউকেই বেছে নেওয়া হতো, তাই তো? একদম, যিনি মূল ধারের দলের হয়ে কথা বলবেন। আর এই দাবির পক্ষে তার সংকল্প কতটা দৃঢ় ছিল সেটাও নথিতে পরিষ্কার। তিনি বলেছেন যে এতে যদি বাপুজির স্বার্থে আঘাত লাগে তো লাগুক, তপশিলি জাতি তাদের অধিকার আদায় করেই ছাড়বে। হ্যাঁ, কিন্তু এই যে পৃথক নির্বাচনের এত জোরালো দাবি, এটাকে আটকাতে উচ্চবর্ণ বা কংগ্রেস কি চুপ করে বসেছিল? একেবারেই না। আর এখানেই আসে তৎকালীন রাজনীতির আরেকটা চমকপ্রদ অধ্যায়, জলচল আন্দোলন। হ্যাঁ, তপশিলীদের এই রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনকে ব্যর্থ করার জন্য হঠাৎ করেই একটা অদ্ভুত কৌশল নেওয়া হলো। হ্যাঁ, হঠাৎ করে শাস্ত্রের পাতা থেকে এমন সব বচন উদ্ধার করা শুরু হলো যেখানে বলা হচ্ছে সর্বজাতি হিন্দুর জল চলে, কোনো বাধা নাই। মানে এখন থেকে সব জাত একসাথে জল খেতে পারবে। বিষয়টা ভাবলে সত্যি অবাক লাগে। যেন কারো পা ভেঙে গেছে আর তাকে চিকিৎসার বদলে বলা হচ্ছে, এই নাও এক গ্লাস পরিষ্কার জল, সবার সাথে বসে খাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দারুণ বলেছেন। রাজনৈতিক ক্ষমতার বদলে হঠাৎ করে সামাজিক স্তরে একটুখানি মেশানোর সুযোগ দিয়ে একটা গোটা আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা। এটা তো একটা মস্ত বড় ফাঁদ। মণ্ডল কি ফাঁদে পা দিয়েছিলেন? একেবারেই নয়, বরং মণ্ডলেকে শাসনতন্ত্রে তফসিলীদের বিরুদ্ধে গ্রুপিং করার একটা সূক্ষ্ম কৌশল হিসেবে দেখেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, এতদিন এই শাস্ত্রের বচন কোথায় ছিল? ঠিক, যখন তারা স্বতন্ত্র আসন আর শাসনতন্ত্রের দাবি তুলল, ঠিক তখনই কেন এই জলচলের কথা মনে পড়ল? অসাধারণ একটা পর্যবেক্ষণ। তিনি সতর্ক করে বলেছিলেন, জল চলের ছলনায় ভুলবেন না, জল অচলই থাক, কিন্তু আমাদের স্বতন্ত্র আসন, স্বতন্ত্র বৃত্তি আর চাকরি চাই। অর্থাৎ সামান্য সামাজিক মেলামেশার টোপ দিয়ে তাদের মূল রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখা যাবে না। এটাই মণ্ডলের আপোষহীন মানসিকতা। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আসল ক্ষমতার শাসনতন্ত্রে, জলপানের অধিকারে নয়। আর নথির এই অংশে তিনি এমন একটা রূপক ব্যবহার করেছেন যা রীতিমতো মাস্টারস্ট্রোক। ও হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির সেই রূপকটা। আমি যখন এটা পড়ছিলাম, মনে হচ্ছিল এ যেন হাজার বছরের পুঞ্জীভূত ক্ষোভের একটা কাব্যিক বহিঃপ্রকাশ। ঠিক তাই। মণ্ডল বলেছেন, স্বর্গের আইন সচিব ছিলেন দেবগুরু বৃহস্পতি, আর আজ মর্তের সেই একই আসনে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী হিসেবে বসেছেন এক চণ্ডালের ছেলে। ভাবা যায়, যে সমাজ কাঠামোর কাছে তারা যুগের পর যুগ অস্পৃশ্য ছিল, আজ সেই সমাজেরই আইন তৈরি করার ক্ষমতা এসেছে সেই অস্পৃশ্য সন্তানের হাতে। হ্যাঁ, মণ্ডল অত্যন্ত সাহসিকতার সাথে উন্মোচিত করেছিলেন যে কংগ্রেসি বা বর্ণহিন্দুদের আসল গাত্রদাহ বা হিংসার কারণ আসলে এটাই। ক্ষমতা যখন হাতবদল হয়, বিশেষ করে একেবারে নিচুতলা থেকে উঠে আসা কারো হাতে যায়, তখন সেটা মেনে নেওয়া প্রতিষ্ঠিত সমাজের জন্য খুব কঠিন। ঠিক। বিরোধিতাটা শুধু তার রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে ছিল না, বিরোধিতাটা ছিল তার এই অভাবনীয় উত্থানের বিরুদ্ধে। এই বিপুল রাজনৈতিক আর সামাজিক পাহাড়ের বিরুদ্ধে লড়ার জন্য কতটা মানসিক জোর প্রয়োজন, তা নথির একদম শেষ অংশে এসে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, একজন নেতার তার সম্প্রদায়ের প্রতি কতটা দায়বদ্ধতা থাকলে তিনি এমন কথা বলতে পারেন, তা ভাবলে শিহরণ জাগে। তিনি তো সমস্ত জীবন তার নির্যাতিত তফসিলি ভাইদের জন্য লড়েছেন,
নথিতে তার সেই চূড়ান্ত প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, যদি তার জীবনের বিনিময়ে ৮ কোটি তফসিলির মুক্তি আসে তবে তিনি মৃত্যুকে তিলে তিলে বরণ করতে রাজি। হ্যাঁ, সমুদ্রে ঝাঁপ দিলে বা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলে যদি মুক্তি মেলে তবে তিনি তাতেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। আজকের দিনে দাঁড়িয়ে এই ইতিহাস জানাটা বোধহয় খুব জরুরি। ভীষণ জরুরি। এই নথি আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক এবং সামাজিক অধিকার কেউ থালায় করে সাজিয়ে দেয় না, এটিকে আদায় করে নিতে হয় আর তার জন্য চূড়ান্ত মূল্য চোকানোর প্রস্তুতি রাখতে হয়। অধিকার আদায়ের এই লড়াই সত্যি কখনো মসৃণ হয় না। আর আজকের এই সম্পূর্ণ তথ্যসূত্র ঘেটে একটা প্রশ্ন মাথায় খুব ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? ইতিহাসের পাতায় কাদের বীরত্বগাথা বড় বড় অক্ষরে লেখা হয়, আর কাদের এই ধরনের আপসীন সংগ্রামের কথা লক্ষ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও সন্তর্পণেই লাইব্রেরির ধুলো পড়া তাকে সরিয়ে রাখা হয়? খুব দামি একটা প্রশ্ন। সেই সিদ্ধান্তটা আসলে কে নেয়? ইতিহাস কি সত্যি সবার কথা সমানভাবে বলে, নাকি যারা ক্ষমতার কেন্দ্রে থাকে ইতিহাস শুধু তাদেরই কথা বলে? এই প্রশ্নটাই যারা শুনছেন তাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকের মতো এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই ঐতিহাসিক তথ্যসূত্র বিশ্লেষণের যাত্রায় যুক্ত থাকার জন্য।